এমনকি ফ্রাইডম্যানের একটা বিখ্যাত উক্তি আছে, পলিটিক্সের প্রকৃত অর্থ হলো পলি মানে একাধিক আর টিক্স মানে রক্তচোষা পরজীবী। যেই ক্ষমতায় যাবে সে নিজের অজান্তেই একজন রক্তচোষা পরজীবী হয়ে উঠবে। এখানে নিজ থেকে কেউ ভালো থাকতে চাইলেও ভালো থাকতে পারে না যতক্ষণ না লিডার নিজে ভালো হয়। নিবিড়ের কাজকর্ম কেউ ধরতে পারে না। এদিকে নিবিড় প্রতিটা কাজ যে সব মামুন ইসলামের হুকুমেই হয় এটা আবার পাবলিক বুঝে না। সাভারের এই ইউনিয়ন সহ বাকি 10টি ইউনিয়নের জন্য যত সরকারি কাজ আসে সব কাজ পায় নিবিড়ের ঠিক করা ঠিকাদারেরা। এখানে 30% কমিশন নিবিড় পায়, বাকি হিসেব তার জানার প্রয়োজন পড়ে না। যে ঠিকাদারদের সে লিস্ট দেয় তারা আবার এক্সট্রা চার্জ আগে থেকেই নিবিড়ের কাছে দিয়ে বুকিং করে রাখে। প্রতিবার সেটাই হয়ে আসছে, কিন্তু এইবার দুজন ঠিকাদারের নাম কেটে গলাকাটা মকবুলের ভাই আর বোনজামাই কেমনে জানি ঢুকে গেছে। বাদ পড়া দুইজন এসে নিবিড়ের কাছে বিচার দিলে তার ইগোতে লাগে। এখানে সব কিছু হয় তার হাতের ইশারায়, অথচ বিরোধী দল তার নাকের ডগায় বসে কার্য হাসিল করতে চাচ্ছে। ক্লাবের সিক্রেট রুমের ড্রয়ার থেকে স্মিথ অ্যান্ড ওয়েসন 29 রিভলভারটা বের করে 6 রাউন্ড সিলিন্ডার লোড করে কোমরে গুঁজে নিল। 19 নং ইউনিয়নের পরিষদের অফিসে গিয়ে সোজা চেয়ারম্যান পিএসের কপালে রিভলভার ঠেকিয়ে শাসিয়ে বলে, এইটাই ফার্স্ট আর এইটাই লাস্ট ওয়ার্নিং। আগে যেমন নিজের নাকটা নিজের কাছে রাখতি, এখনও সেইভাবেই রাখবি। এর পরের বার নাক থেকে শুরু করে রাউন্ড শেপের কল্লাটা জাস্ট উড়িয়ে দিয়ে যাব। নিজে দাঁড়িয়ে থেকে অন্যদের নাম কেটে তার পছন্দনীয় নাম লিখিয়েছে। সবই ঠিক ছিল, কিন্তু সরকারি অফিসে এমন গুন্ডামি করায় সিসি ক্যামেরার ফুটেজ দেখিয়ে মামলা করে সেখানকার চেয়ারম্যান। আর সেদিন রাতে ক্যাম্পাসের বাহির থেকে পুলিশ নিবিড়কে অ্যারেস্ট করতে আসলে পুলিশের সাথে হাতাহাতি করে তার সাঙ্গপাঙ্গ সহ নিজেও আহত হয়। ওসি হাবিব তককে তককে ছিল একটা উসিলার। মামলা হওয়ার সাথে সাথেই সে নিবিড়কে ধরে নিয়ে আসে। কিন্তু বিধিবাম, সকাল হতে না হতেই মন্ত্রীর ফোনে দুপুরের মাঝেই সব ফর্মালিটি শেষ করে বিকেলেই ছেড়ে দিতে হয়। যারা অনেক কথা বলে তাদের কথায় ভুল বেশি থাকে, এটাই আমরা জেনে আসছি এতকাল। কিন্তু যারা কথা বেচে খায় তারা কোনো ভুল বলে না। মোটিভেশন স্পিকারদের কথা বলছিলাম। আসলে কথা বেশি কমের বিষয় না, বিষয়টা হচ্ছে বিচক্ষণতা আর মনোযোগ। আমরা যেটা বলি সেটা ভেবে আর মনোযোগ দিয়ে ডেলিভারি দিলেই নির্ভুল হয়। তেমনি এই জিনিসটা হয় জিয়ানার ক্ষেত্রে। মেয়েটা প্রচুর কথা বলে, তবে যেটা বলে সঠিকই বলে। মৌসুমী মনোযোগী হয়ে জিয়ানার কথা শুনে, ওর ভালো লাগে। ঠোঁটগুলো এদিক সেদিক চলে যায়, মাঝে মধ্যে জিহ্বা দিয়ে ভিজিয়ে আবার পটপট করে আওয়াজ বের করেই চলেছে। এই মেয়েটা যদি অন্য মেয়েদের বেশে চলতো কিংবা চুলটা অল্প একটু বড় হতো তাহলে অর্ধেক ক্যাম্পাসের ছেলেরা লাইন ধরতো। কেমন এশিয়ান একটা চেহারা, যদিও চোখগুলো বেশ ভাসানো আর নিটোল। ক্লাসে একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করছিল তারা। বাহিরের হট্টগোলের শব্দে জিয়ানা বই ব্যাগে ভরে তাড়া দিল, চল দেখে আসি কি হলো। অনাগ্রহী মৌসুমী সাথ দিল বান্ধবীর। ভার্সিটির গেট জিয়ানাদের ডিপার্টমেন্টের দোতলা হতে দেখা যায়। অনেকগুলো ফুলের মালা গলায় নিবিড় সবার মাঝখানে হেঁটে আসছে। নিবিড়ের বডি স্ট্রাকচার এত দারুণ, হাজার খানেক মানুষের মাঝে থাকলেও দূর হতে স্পষ্ট চেনা যাবে। বিশেষ করে চুলের জন্য, মাথা ভর্তি চুল, সেটাও ঘাড় পর্যন্ত। মুখের চোয়াল সবসময় শার্প দেখায়। জিয়ানা আজ এই প্রথম ভালোভাবে লক্ষ্য করে দেখে, লোকটার মাঝে সত্যি নেতা নেতা একটা ভাব আছে। সাথে গলার নোটটাও বেশ গমগমে, পুরো পুরুষালি ফুল প্যাকেজ। তবে চরিত্র খারাপের দিকটা জিয়ানা মিলাতে পারে না। এই ব্যাটাকে নিয়ে হালকা ইনভেস্টিগেশন করার ইচ্ছা জাগলো তার। পাশ থেকে মৌসুমী বলে, জানিস নিবিড় ভাই একটা গোলকধাঁধা। এটা সবাই জানে ওনার চরিত্র খারাপ। ভার্সিটির অর্ধেক মেয়ে ওনার শয্যাসঙ্গী হওয়া শেষ। যারা নিবিড় ভাইয়ের সাথে ঘনিষ্ঠ হয়েছে, অদ্ভুত ব্যাপার হচ্ছে এই মেয়েগুলোকে তুই খুঁজলেও পাবি না। শোনা যায় 2-3 দিনের প্রেমিকা কোনোটাই আর ভার্সিটিতে আসে না, একমাত্র তামান্না ছাড়া। গলাটা একটু ধরে এলো তার।
তোদের নিবিড় ভাই কি খেয়েছিল মেয়েদের রিজেক্টেড টাইপ কিছু, নাকি ল্যাবে ঢুকিয়ে টেস্ট করে মাইয়া খাঁটি না ভেজাল, নাকি নিজের চরিত্রে উনি নিজেই কালি লেপে রেখেছেন? আই থিঙ্ক হি ইজ কমপ্লিট মিস্টেরিয়াস। জিয়ানাদের ডিপার্টমেন্টের নিচতলা দিয়ে যাওয়ার সময় নিবিড় একবার দোতলায় তাকায়। জিয়ানা কপাল ভাঁজ করে তার দিকেই তাকিয়ে জিয়ানা গলা উঁচু করে জিজ্ঞেস করলো, এই যে কাবলিওয়ালা, কেমন লাগলো শ্বশুরবাড়ি? নিবিড় মক্কুর দিকে তাকিয়ে বলে, কেউ কি আমাকে শুভ জন্মদিন কিংবা ঈদ মোবারক বলল? মক্কু আর বৌদি হো হো করে হেসে দেয়। নিবিড় নিজের গলার সব মালা খুলে মক্কুর হাতে দিল, আর একটা মালা দোতলায় ঢিল ছুড়ল, সেটা গিয়ে জিয়ানার মুখে লেগে পায়ের কাছে পড়ল। জিয়ানা কপালে দ্বিগুণ ভাঁজ করে বলে, কুছ তো শরম করুন। ভাবসাব দেখে মনে হচ্ছে দিগ্বিজয় ফারাও সিংহপুরুষ আর পাশে গর্বিত সেনাপতি সব। জেল খেটে এসেও ভাবখানা এমন যেন রাজ্য জয় করে ফিরলেন। ভাইয়ের রাজ্য আগে থেকেই জয় করা। প্রতিদিন কত রাজ্য ভাই জয় করে সেসব হিসেবের বাহিরে। তোমার রাজ্য যদি রাজ্যহীন হয় বলে দিও, সেটাও ভাই নির্দ্বিধায় জয় করে নিবে, বলে উঠল পেছন থেকে এক চেলা। উপস্থিত সবাই অট্টহাসিতে ফেটে পড়ল। জিয়ানা আরও কিছু বলবে, তখনই হাতে টান লাগে। রাফিন হাত ধরে করিডোর দিয়ে নিয়ে সামনে হাঁটা ধরে। নিবিড় নিচ থেকেই দেখছে তাদের প্রস্থান। জিয়াউল ল্যাপটপে বসে একটা ইমেইল সেন্ড করে গভীর কিছু চিন্তা করছে। তখনই রিটার্ন মেইল আসলো একটা ফোন নাম্বার। কল করে একটা অ্যাড্রেস আর সময় জানালো অপর পাশ থেকে। কল কেটে জিয়াউল সেই দিনের স্মৃতিতে ডুবে গেল। সাগর হক ফোন দিয়ে আর্জেন্ট রাঙামাটি সদর হাসপাতালে যেতে বলে। এখনই রওনা হতে বলেছে। নীলুফার পেইন উঠেছে। ২০ বছর আগে রূপক মণ্ডল সাগরের হাতেই তুলে দিয়েছিল নীলুফাকে। নীলুফা চোখের সামনে পরিবারের সদস্যদের নৃশংসভাবে খুন হতে দেখে বিধ্বস্ত ছিল। সাগর আগে থেকে নীলুফাকে ভালোবাসত। রূপকের বন্ধু হওয়ায় দুই একবার তাদের বাড়ি যাওয়া আসায় প্রেমে পড়ে নীলুফার। কিন্তু পারিবারিক ভেদাভেদ এত বেশি বিধায় কখনো বলার সাহস হয়নি। রূপক যখন একবার ফোনে বলে, সাগর আর অন্য চিন্তা না করেই হাত ধরে পাড়ি দেয় অজানায়। রাঙামাটি গিয়েই নীলুফাকে বিয়ে করে সাগর। অন্য আর কোনো উপায় ছিল না। ৩ দিন এদিক সেদিক ঘুরেও যখন কোনো কুলকিনারা পাচ্ছিল না, তখন বিয়ে করে নেয়। হোটেলের টিভিতে নিউজে দেখে পুরো পরিবার খুন হয়েছে, সাথে রূপক নিজেও। স্থানীয় সংসদ সদস্য মোজাম্মেল ইসলাম, ওনার বড় পুত্র মাজহার ইসলাম আর তার স্ত্রী পুত্রসহ বাড়ির কর্মচারী মিলে ২০ জন মানুষ নৃশংসভাবে হত্যার নিউজ প্রতিটা নিউজ পোর্টালের হেডলাইন। মেজ পুত্র মামুন ইসলামের মুখে রাসায়নিক কেমিক্যাল পড়ায় ওনাকে মালয়েশিয়ার হাসপাতালে শিফট করা হয়েছে, সাথে ডান হাত কেটে ফেলতে হয়েছে। মামুন ইসলামের ছোট পুত্রকে রক্তাক্ত অবস্থায় বাড়ির পেছনে পাওয়া গেছে, অবস্থা আশঙ্কাজনক। বৃদ্ধা কুলসুম বেওয়া আর মামুনের স্ত্রী শেহনাজ স্বপ্নাকে বাথরুমে বন্দি অবস্থায় পাওয়া গেছে। ওনারা অক্ষত, কিন্তু একমাত্র মেয়ে নীলুফা ইয়াসমিন নিখোঁজ। পুরো ফ্যামিলি এক নিমিষেই ধ্বংস হওয়ায় নীলুফা ছিল ঘোরের মাঝে। রূপক বারবার বলেছিল লুকিয়ে থাকতে, কারণ অবশ্য তেমন একটা বলেনি। শুধু বলেছে সব সম্পত্তি নীলুফার নামে উইল করা, তার শত্রু তার আপনজনই। কাউকে বিশ্বাস না করতে, তাই সে আর প্রকাশ্যে আসেনি, এমনকি নিজ পরিবারের সাথে যোগাযোগও করেনি আর। ১ বছর পর হঠাৎ একদিন জিয়াউলের ফোনে কল আসে, ভাই আমার স্ত্রী সন্তানকে বাঁচা। প্রচণ্ড আকুতি মিনতি ভরা সেই কণ্ঠ আজও ভুলতে পারেনি জিয়াউল। কথা মতো পরের দিন ভোরে সেই হাসপাতালে পৌঁছায়, কিন্তু রিসিপশন থেকে শুরু করে পুরো হাসপাতালে নীলুফার চিহ্ন পর্যন্ত পায়নি সে। রাফিন হাত ধরে নিয়ে যাচ্ছে তার অফিসের দিকে। অপরদিকে মৌসুমি হাঁ করে তাকিয়ে বোঝার চেষ্টা করছে এখানে হলোটা কি। নিবিড় ফুলের মালা ছুঁড়ে মারল, আবার তার ভাই ওরফে স্যার হাত ধরে টেনে নিয়ে ছুটল। নিজের ভাবনাকে চল হাট বলে নিচের দিকে গেল। জিয়ানার কাছ থেকে পরে জানা যাবে। রাফিন জিয়ানার হাত একেবারে পার্কিং স্পটে গিয়ে ছেড়ে দিল, তারপর গাড়িতে উঠতে বলে। জিয়ানা চোখ ছোট করে রাফিনকে প্রশ্ন করলো, স্যার এটা কি হলো? আমার উত্তর দেয়া হলো না। আপনার ভাই জিতে গেল, আর এইভাবে সবার সামনে টেনে আনলেন কেন?
তুমি নিবিড়ের কাছ থেকে দূরে, বহু দূরে থাকবে। ও একটা সাইকো, মাথায় গন্ডগোল আছে। আর ও তোমাকে ফুল ছুঁড়েছে কেন সেটা আমি কি জানি? চলো কোথাও বসি বলে গাড়ির দরজাটা খুলে ভেতরে যাওয়ার ইশারা করে। জিয়ানা নিজের সাইকেল দেখিয়ে বলে, আজ না স্যার, প্রায় সন্ধ্যা হয়ে গেছে, বাসায় যেতে হবে। প্লিজ 5টা মিনিট জিও, সাইকেল গাড়ির ডিকিতে নিচ্ছি বলে সাইকেলে যেই হাত দিয়েছে অন্য কেউ এসে খপ করে সেটা নিজের দিকে টেনে নিল। জিয়ানা আর রাফিন ঘুরে দেখে নিবিড় দাঁড়িয়ে। সাইকেলটা একটানে পেছনে নিয়ে মকুকে বলল, জিয়ানাদের বাড়ি পৌঁছে দিস সাইকেলটা। মক্কু তার দায়িত্ব পালন করতে সাইকেল নিয়ে হাঁটা দিল। এদিকে জিয়ানার তবদা লেগে গেছে এদের সাইকেল নিয়ে টানাটানি দেখে। নিবিড় এগিয়ে এসে জিয়ানার হাত ধরে টেনে নিজের দিকে নিয়ে বলে, তোমার সাথে আমার কথা আছে, চলো। রাফিন খপ করে অন্য হাত ধরে বলে, না, আমার সাথে যাবে, আমার কথা আছে। এদের ডানে বামে টানাটানিতে জিয়ানা মাঝখানে চিড়ে চ্যাপ্টা না হয়ে চিড়ে ফাল্টা হওয়ার জোগাড়। কিন্তু জিয়ানার স্বভাব হচ্ছে সিরিয়াস মুহূর্তে নিজের চেহারার কথা মনে করে হেসে দেয়া। আজও তাই হলো। দুইজন তালগাছের মাঝখানে তাকে নিশ্চয়ই চারাগাছের মতো লাগছে। হঠাৎ খিলখিল করে হেসে দেয় জিয়ানা। দুই ব্যক্তি একসাথে বিমোহিত হলো সেই হাসির ঝংকারে। হাত ছেড়ে কয়েক পল থমকে চেয়ে থাকলো মুক্তার ন্যায় দন্তের চিকন ঠোঁটের প্রসারিত হাসির দিকে। জিয়ানা হাসলে চোখও হাসে, ছোট ছোট হয়ে যায়। বেশি হাসার কারণে ফর্সা মুখে লাল পলাশের আভা ফুটে উঠল যেন। নিবিড় সেই জাদুকরি হাসির শব্দ শুকনো ঢোক গিলে সাথে তার তীক্ষ্ণ অ্যাডাম অ্যাপেল ওঠানামা করে, তারপর সমস্যারে একসাথে ভেসে আসে। এইভাবে কোনো পুরুষের সামনে হাসবে না জিয়ানা। দুইজনের মুখে একই কথা শুনে জিয়ানার হাসি আরও বেড়ে যায়। হঠাৎ তার ফোন বাজায়, হাসির ব্যাঘাত ঘটে। দুইজনের থেকে কিছুটা দূরে গিয়ে পকেট থেকে ফোন বের করে দেখে রাব্বির ফোন। একটু সাইডে গিয়ে সে কথা বলতে লাগলো। নিবিড় আর একটু এগিয়ে গিয়ে রাফিনের সামনে টান টান করে দাঁড়িয়ে প্রশ্ন করলো, আমার সব জিনিসেই তোর দখলদারি করা লাগে না? তোর কোন জিনিস আমি দখল করেছি দেখা। রাফিনও সোজা হয়ে প্রশ্ন করল, মা, দাদি, পুরো পরিবার, বাড়ি ঘর সব তো আগে থেকেই নিয়েছিস, এখন আবার ওর দিকে হাত বাড়িয়েছিস? জিয়ানাকে ইশারা করে বলে নিবিড়। জিয়ানা কবে থেকে তোর জিনিস হলো? প্রথম দিন থেকে। আমি ওকে 5 বছর আগে থেকেই চিনি। তাহলে এইবার তুই আমার জিনিসের দখলদার হয়ে যাচ্ছিস না? আমি যদি বলি ওর জন্মের আগে থেকেই সে আমার জন্য বরাদ্দ? নাইস জোক। প্রতিদিন যে নারীর সঙ্গে মেতে থাকে তার আবার ফিক্সড বরাদ্দ। তাহলে তোকে একটা ফ্রি অ্যাডভাইস দেই, শোন। জিয়ানা খুবই চুজি, বিশেষ করে যেটা ওর সেটা একান্তই ওর মনে করে। ওর গ্লাস প্লেট এমনকি চামচ পর্যন্ত আলাদা। আমার রিলেশন ছিল বলে আমাকেই ঝুলিয়ে রেখেছে। আর তুই তো হাজার রমণীর রাজা, তোর বাতাসও সে নিজ গায়ে লাগাবে না। তাই আমার সাথে জেদ করে অহেতুক সময়ে নষ্টকল করিস না। চ্যালেঞ্জ করছিস? দখলদার যত ইচ্ছা দখল করে রাখতে পারে, কিন্তু আসল মালিক আসলে তাকে সব ছেড়ে লেজ গুটিয়ে পালাতে হয়। বেটা, জিলে আপনি জিন্দেগি। সময় মতো আমার জিনিস আমি বুঝে নিব। রাফিনের কাঁধে হাত দিয়ে চাপড়িয়ে হাঁটা শুরু করলো নিবিড়। রাফিন ভ্রু ভাঁজ করে নিবিড়ের যাওয়া দেখলো, তারপর ঘুরে জিয়ানাকে খুঁজে দেখে সেও নেই। নিবিড়কে সে চিনে, জেদ করে নিজের 12টা বাজাচ্ছে, অথচ ছোটবেলায় কত সুন্দর সম্পর্ক ছিল তাদের। রাফিদা রাফিদা বলে পেছন পেছন ঘুরত। একটা ঝড়ে সব লণ্ডভণ্ড করে দিয়ে গেছে। আর ঠিক হবে না এই অগোছালো সম্পর্ক। তবে সে মনে মনে সিদ্ধান্ত নিল মামুন ইসলামের সাথে কথা বলবে। উনি কখনো রাফিনের আবদার অপূর্ণ রাখেননি। ভুলে তাড়াহুড়োয় আজ টাকার ব্যাগ আনতে ভুলে গেছে জিয়ানা। সিএনজি দিয়ে অর্ধেক এসে দেখে টাকা নেই। মনে মনে ছক্ক সে বিকল্প চিন্তা করছে। কাছাকাছি গিয়ে চিল্লিয়ে বলল, ওই মামা, এইটা তো নবীনগর, আমি যামু গোহাইল, তুমি আমারে উল্টো আনছো কেন? সিএনজিওয়ালা ঘাবড়ে গেল যেন, তারপর ইতিউতি করে বলে, আপনি দেখে উঠবেন না, এখন ভাড়া দিয়ে নামেন। আরে আশ্চর্য, একে উল্টো আনছো তারপর আবার ভাড়া চাও? সিএনজির আরও 2 প্যাসেঞ্জার এইবার বিরক্ত হয়ে ড্রাইভারকে শাসালো। অবশেষে ড্রাইভার গাইগুই করে চলে যায়। এদিকে জিয়ানা নিজের কাঁধে নিজেই চাপড়ালো। এমন বুদ্ধি সে তার গুরু সমরেশ মজুমদারের কাছ থেকে অর্জন করেছে। একটু হাঁটলেই রাব্বিদের বস্তি। মনে মনে নিবিড়কে খাঁটি বাংলা গালিতে বাংলা ওয়াশ করলো। সাইকেল থাকলে এত কসরত করা লাগতো না।
এইদিকে রাব্বির ফোনে তাড়াহুড়ো করে চলে তো আসলো, কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। গলির ভেতর ঢুকে দেখে চারপাশ বেশ নীরব। এই দিক দিয়ে আজই প্রথম যাচ্ছে জিয়ানা। বড় রাস্তা হয়ে বস্তিতে ঢোকা ইজি, কিন্তু ভাড়ার চক্করে আজ এই দিক কাছে। কিছুটা যেতেই দেখলো একজন কালো হ্যাংলা পাতলা লোক একদম তার সাথে সাথে তাল মিলিয়ে হাঁটছে। কাছে এসে জিজ্ঞেস করলো, 16, 20, 30? জিয়ানা গলা টানটান করে বলে, মানে? মা সব বয়সেই আছে, কোনটা লাগবে? জিয়ানার কানে মনে হলো গরম সীসা পড়ল। সেটা মস্তিষ্ক ভেদ করে চলে গেছে। নিজেকে ধাতস্থ করে কোনো জবাব না দিয়ে হনহনিয়ে এগিয়ে গেল। লোকটা ওকে পুরুষ ভেবেছে। রাব্বিদের ঘর জিয়ানা চীনে বিধায় কয়েক মিনিটেই পৌঁছালো। রাব্বি ঘরের দরজায় মুখ বিষ করে বসে জিয়ানাকে দেখে বলে, ওস্তাদ, আব্বার মনে হয় মরার টান উঠছে। সারাদিন থেকে নড়েচড়ে না, খায়ও না। দুপুরের দিকে চোখ দিয়ে পানি পড়ছে, এখন আবার হেডাও বন্ধ। কি করমু, চল বলে ঘরে ঢুকে গেল। হাতের নাড় পেল না, তাই রাব্বিকে বলল বুকে কান পেতে ধুকপুক শব্দ শুনতে। রাব্বি সেই মতো কান পাতল। মিনিট হয়ে গেলেও রাব্বি যখন সারা শব্দ করল না, জিয়ানা রাব্বির মাথায় হাত রাখে। ময়লায় চুলগুলো সব জটা হয়ে গেছে। রাব্বি মাথা তুলে বলে, মইরা গেছে, বুকের মেশিন শব্দ করে না, এখন কব্বর কই দিমু? জিয়ানা সেই মাটির ফ্লোরে বসে পড়ে। একটা 10 বছরের বাচ্চার জীবন কেমন কঠিন হলে একমাত্র পিতা বিয়োগেও চোখের পানি না ফেলে তাড়াতাড়ি কবরের চিন্তা করতে পারে। জীবন যেখানে যেমন, এই কথাটা কি এই মর্মে লিখেছিলেন কবি? হঠাৎ জিয়াউলের চেহারা ভেসে উঠল চোখে। দপ করে দাঁড়িয়ে গেল আবার। আব্বু তাকে সবসময় এমন রাব্বির মতো কঠিন বানাতে চেয়েছেন। কঠিন পানিশমেন্টে কাঁদলে পানিশমেন্ট ডাবল হয়ে যেত, কিন্তু এই ছেলে জীবনমুখী ট্রেনিং প্রাপ্ত। তার কাছে এই রোগাশোকা জীর্ণ শরীরটা একটা বোঝা। যে বয়সে বাচ্চামিতে মেতে থাকার কথা, বাবা মার আশ্রয়ে বেড়ে ওঠার, সে বয়সে সে বাবা মাহীন স্বাবলম্বী একজন টোকাই। জিয়ানা এগিয়ে গিয়ে লাশের মুখটা ঢেকে দিয়ে রাব্বিকে বলে, তুই কি একটু কাঁদবি রাব্বি? রাব্বি জিয়ানার দিকে তাকিয়ে বলে, না ওস্তাদ, যে জীবন আল্লাহ দিছে এখনই কাইন্দা চোখের পানি নষ্ট করবার চাই না। আব্বা মরছে ভালো হয়েছে, আর কত কষ্ট করব বাচ্চা থাইক্কা। বিষ বেদনায় কুকড়া হইয়া যাইতো, এখন আল্লাহ নিয়ে গেছে, ভালোই হয়েছে। বেডা মানুষ কান্দে না, কিন্তু জিয়ানার কান্না পাচ্ছে। না জীর্ণশীর্ণ লাশটার জন্য না, এই অল্পবয়সী কিন্তু কঠিন বাচ্চাটার জন্য। সাথে সাথে মনে মনে একটা প্রতিজ্ঞা করলো, আজ থেকে এই বাচ্চাকে বাচ্চা হিসেবে বড় করবে। এর আগে ফোন বের করে মৌসুমীকে কল দিয়ে বদির নাম্বার নিল। বদি ফোন সবসময় লাউড স্পিকারে কথা বলে, আজও তাই করলো। বদি ভাই, আমি জিয়ানা। আচ্ছা, নবীনগর বড় রাস্তার বস্তিতে একজন মানুষ মারা গেছেন, ওনাকে দাফন করতে হবে। কেউ নেই ওনার এক পিচ্চি ছেলে ছাড়া। আপনারা কোনো ব্যবস্থা করতে পারবেন? নিবিড় ফোনটা হাতে নিয়ে জিজ্ঞেস করলো, তুমি কি এখন ওইখানে? জিয়ানা একটু থেমে কণ্ঠ চেনার চেষ্টা করলো, তারপর আস্তে করে উত্তর দিল, জি। আচ্ছা, ওইখানে থাকবে, বের হবে না। 10 মিনিটের মাঝেই আসছি আমরা। এসে যদি দরজাতেও পাই, কানের নিচে একটা দেব বলে বদিয়ার মকুকে ইশারা করলো বের হতে। জিয়ানা এতক্ষণে বুঝলো এটা নিবিড়। রাব্বিকে বলে, আকাশটা কই সব? হালার পুতগরে দরকারের সময় পাউন যাইলে তো হইতই। আজ অগর একটা বড় খ্যাপ আছে, আমারও কইছিল যাওয়ার জন্য, কিন্তু মন সায় দেয় নাই। এখন বুঝলাম আব্বা মরব দেইখাই আমার মন আজ বাড়ি থেকে বের হইতে দেয় নাই। এই বস্তিতে কেউ নেই যে তোদের বিপদে সাহায্য করবে এমন, বা নেতা টাইপ কেউ যারা এসব কাজে এগিয়ে আসে? না, এইখানে সবার পেটের ধান্দা খালি। বস্তির ঘরের ভাড়া তুলে গালকাটা মকবুল্লা, হে হালার ঘরের হালা, আরেক খা। শেষ করতে পারল না রাব্বি। জিয়ানার চোখ রাঙানিতে থেমে আবার বলে, মকবুল্লার এরিয়া এইডা, কিন্তু হ্যাঁ আমগরে দেখতে পারে না, কারণ আমরা নিবিড় ভাইয়ের মেলা কাম করছি। ফাঁকে পাইলে আমগর কল্লাডা ঢালাইয়ে দেবে। আবার সাহায্য?
আচ্ছা চল দেখি, এইভাবে তো হাত গুটিয়ে বসে থাকা যাবে না, ওনার গোসলের ব্যবস্থা করতে হবে। কাবলিওয়ালা এসে সরকারি কোনো গোরস্থানে কবরের ব্যবস্থা করবে বলে ঘর থেকে বের হয়ে গেল। রাব্বি 2 ঘর পরের ঘরে একজন রিকশাওয়ালার কাছে গিয়ে বলল। উনি বের হয়ে আশেপাশের কয়েকজনকে খবর দিয়ে জোগাড় করলেন। তার মাঝে গালকাটা এক লোক এসে হাজির হলো। রাব্বি জিয়ানাকে ফিসফিসিয়ে বলে, এইডাই হেই হালার পুত। জিয়ানা খেয়াল করে দেখল লোকটার নামের সাথে চেহারা একদম মানানসই। গালের মাঝ বরাবর এমনভাবে কাটা, তারপর কালো কুচকুচে, পারফেক্ট গুন্ডা একেই বলে। মকবুল এতক্ষণে জিয়ানাকে খেয়াল করে। এই নমুনা আবার কে? বেডা না বেডি কিছুই বুঝতাছি না, এমন ভং ধরা পাবলিক তো মনে হয় না সাভারের। গাল কুচকে প্রশ্ন করে লোকটা। জিয়ানার মনে হলো কাটা গালটা অনেক চুলকায়। আহারে, গুন্ডাটা মনে হয় ভালো জিনিস খেতে পারে না, যেমন বিফ, মাটন, চিংড়ি। মায়াই লাগলো তার, স্বভাব বশেই প্রশ্ন করলো, আপনার গালের এই নকশা কে করে দিয়েছে? একদম পারফেক্ট হরিবল লুক দিয়েছে কিন্তু। মকবুলের মুখ শক্ত হয়ে গেল। রাব্বি জিয়ানার শার্টের এক কোণা ধরে টানছে আস্তে আস্তে করে, বুঝাতে চাচ্ছে আরে ওস্তাদ থামেন। তখনই পেছন থেকে গমগমে গলা ভেসে এলো, এমন নকশা শুধু শুকনীল নিবিড়ই করতে পারে। এই পিচ্চি, তোর ঘর কোনটা? জিয়ানাকে দেখেও না দেখার ভান করে রাব্বির হাত ধরে তার ঘরের দিকে গেল নিবিড়। মকবুল বলে ওঠে, দেখ নিবিড়, এইটা আমার এলাকা, এইখানে তোরা আইসা যদি ঝামেলা করিস তাইলে আমরাও কিন্তু শিখে রাখলাম, পুরা সাভারটাই ভাইয়ের এলাকা, এইখানে তোকে থাকতে দিছে। মুখ বেশি চালাইলে সাভার কেন, দুনিয়াতেই তোর জায়গা ফুরিয়ে যাবে বলে মক্কু জিয়ানাকে ইশারা করলো আগাইতে। নিবিড় এগিয়ে গিয়ে আবার ফিরে আসলো মকবুলের দিকে। আমার এলাকা, এই কথাটা যদি আর কোনোদিন তোর মুখ দিয়ে বের হয়, কসম ওই দিন তোরে পুঁতে ফেলবো ঠিক যেখানে থাকবি। কি? মকবুল অল্প ফুঁসে উঠে বলে। মক্কু আর বদি দুইজনে একসাথে ওর 2 কানে চটকানা দিবি। আমি যখন 1 2 3 বলবো তখন বাডা কানে কম শুনে মনে হয়। মকবুল একটু হকচকালো। আগের বারের মাইর সে এখনো ভুলে নাই। আর এর সাথে পাঙ্গা নিয়ে লাভ নাই। পুলিশ থেকে লোক সব এখন তার আন্ডারে। তাই তাড়াতাড়ি মাথা নিচু করে বলে, ভুল হয়েছে ভাই, একটা রুল রেগুলেশন আমিও মানি। তোর বস্তি যেহেতু, তাই মৃতদেহের সব সংস্কার করে সরকারি গোরস্থানে নিয়ে যাবি। আমি বলে রাখছি সেখানে, দায়িত্বটুকু তোর, যা। বলে পকেট থেকে ওয়ালেট বের করে 2টা বড় নোট বের করে হাতে দিয়ে মক্কুদের বলে, চল। জিয়ানা এখনো দাঁড়িয়ে আছে দেখে কাছে গিয়ে একটা ঠাস করে থাপ্পড় দিয়ে বলে, ভার্সিটির স্টুডেন্ট এই এলাকায় আসা নিষেধ। আর একটু আগে কি বলেছিলাম? যেখানে আছো সেখানেই থাকতে। বেয়াদব মেয়ে কোথাকার। হবা তো সেই জন্ডিস সাংবাদিক, তারপর এত উড়াউড়ি কেন? থাপ্পড় খেয়ে জিয়ানা কয়েক মিনিট স্তব্ধ হয়ে দাঁড়িয়ে, যদিও জোরে মারেনি, তবে মাস্কের এক পাশ খুলে গেছে। কিন্তু কি বলল জন্ডিস সাংবাদিক মানে হলুদ সাংবাদিক? অপমানের রাগে টান দিয়ে মাস্ক পুরোটাই খুলে নিবিড়ের দিকে দৌড়ে গিয়ে শার্টের কলার চেপে ধরল। বদি এগিয়ে এলে নিবিড় হাত দিয়ে না করলো। জিয়ানা রাগে রিরি করে বলে ওঠে, হাউ ডিয়ার ইউ। নিবিড় কলার ছাড়িয়ে হাত ধরে টেনে বড় রাস্তার দিকে নিয়ে হাঁটা দেয়। মক্কু আর বদি মুচকি মুচকি হেসে পেছন পেছন হাঁটে। বড় রাস্তায় এসে নিবিড় বলে, যতই ভংচং করো, শরীরটা মেয়ে মানুষের। উপরের পোশাকটার কোনো সেফটি লক নেই যে যেখানে সেখানে যখন তখন চলে যাবে। ব্যাক্কেল মেয়ে মানুষ কোথাকার। বাইকে ওঠো বলে নিবিড় বাইকে স্টার্ট করে। কিন্তু জিয়ানা রাগের সামনে হাঁটা দেয়। মক্কু আর বদি একসাথে গেয়ে উঠল, হিরিয়ে হিরিয়ে আ। রাব্বির বাবার দাফন কাফন হতে বেশি সময় লাগলো না, 40 মিনিটেই সব কমপ্লিট। যে যার মতো চলে গেল। রাব্বি কিছুক্ষণ বসে থাকলো কবরের কাছে, তারপর উঠে হাঁটা শুরু করে। আজ সারাদিন তেমন কিছু খায়নি, এখন পেটে টান পড়েছে খুব। হাঁটার শক্তিটাও পাচ্ছে না। মাটিতে পা ছেঁচড়িয়ে ছেঁচড়িয়ে বাজারের ফার্মেসির সামনে এসে থেমে যায়। আব্বার ওষুধ কিনতে হবে। পরক্ষণেই মনে পড়ল আজ থেকে আর ওষুধের জন্য টাকা খরচ হবে না। পকেটে হাত দিয়ে টাকা বের করে গুনে দেখে 82 টাকা আছে।
পাশেই বিরিয়ানির দোকান দেখে ঢুকে গেল। হাফ প্লেট বিরিয়ানি অর্ডার করে বসে যায় কোনাটার টেবিলে। বিরিয়ানি আসা মাত্রই বড় বড় লোকমা করে মুখে পুরে দিল। নিচু হয়ে থাকায় চোখের কয়েক ফোঁটা পানি খাবারে মিশেও যায়। 2 মিনিটেই খেয়ে সব সাবার। বিল 80 টাকা দিয়ে ক্যাশিয়ারের সামনে মিষ্টি ধনিয়া এক মুঠ নিয়ে বের হয়ে এলো রাস্তায়। ক্যাশিয়ার সেই হাতে একটা চড় মারে, কিন্তু রাস্তায় এসেই পেট নাড়া দিয়ে উঠতেই হড়বড় করে বমি করে দিল। ক্যাশিয়ারের চেয়ারে বসা লোকটা উচ্চস্বরে বলে উঠল, শালা কুত্তার পেটে ঘি হজম হয় না যেমন, তেমনি গরিবের পেটে বিরিয়ানি। 40 মিনিট থেকে জিয়ানা হেঁটে চলেছে। গাড়ি পেলেও উঠতে পারছে না, কারণ নিবিড় গাড়ির ড্রাইভারগুলোর দিকে এমন একটা চাহনি দেয় তারা পালিয়ে বাঁচে। জিয়ানা রিল্যাক্সে হেঁটে যাচ্ছে, পেছন পেছন নিবিড়ও স্লো মোশনে বাইক চালিয়ে আসছে। মকু আর বদি কিছুটা এগিয়ে। হঠাৎ একটা মালটানা প্যাডেলের ভ্যান দেখে জিয়ানা সেটাতে উঠে বসে। পা দুলিয়ে আকাশের দিকে তাকিয়ে ভাবছে আজ কার মুখ দেখে উঠেছিল। সারাদিন শুধু প্যারার মাঝেই গেল। নিবিড় ভ্যানের কাছে এসে আকাশের দিকে তাকিয়ে থাকা উদাসী কন্যাকে দেখে মনে মনে আওড়ালো। জোয়ান চাঁদ ফালি ফালি করে ফেলে তপ্ত রক্ত। শিহরণের কাপুরুষ খুন করে আইবুড়ির কপাল চুমে চরকির শেষ সুতো তখন আটলে পড়ে চাঁদের কলঙ্ক। কি মানুষ এমনিই বলে? আমার ব্যক্তিগত চাঁদ।